ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়নি। পাল্টা হামলার শঙ্কায় তেল আবিবের জরুরি অবস্থা জারি। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ রাজের সঙ্গে ডক্টর ইউনুসের একান্ত বৈঠক, আলোচনায় প্রাধান্য পেয়েছে সংস্কার প্রক্রিয়া। লন্ডনে ডক্টর ইউনুস তারেক বৈঠক আজ। মূল আলোচ্য নির্বাচনের সময়সূচি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য। পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে। ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে 290। এখনও সন্ধান মেলেনি ব্ল্যাক বক্সের। ফের প্রশ্নের মুখে বোয়িংয়ের নিরাপত্তা। পটুয়াখালীতে কয়েক ঘণ্টা অবরুদ্ধ ভিপি নূর, উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। গণ অধিকার পরিষদ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। রোববার থেকে খুলছে সরকারি অফিস আদালত। নানা সংকটে স্থবির ঢাকা দক্ষিণ সিটির মশক নিধন কার্যক্রম। নিয়মিত ওষুধ ছিটিয়েও উত্তরে কমছে না মশার উপদ্রব। বড় সংক্রমণের সংখ্যা। সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। টার্গেট করা হয় বেশ কিছু বেসামরিক এবং আবাসিক এলাকাও। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। স্থানীয় সময় মধ্যরাত ৩টার দিকে তেহরানের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় অন্তত ৯টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এছাড়াও ইস্পাহান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতানজেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তেল আবিবের দাবি, হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি সহ প্রাণ গেছে বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীর। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে অংশ নেয় বেশ কয়েকটি ইসরায়েলি যুদ্ধ বিমান। পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ইরানে হামলার পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিনই দেশটিতে হামলা অব্যাহত রাখবে তেল আবিব। ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেল আবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে। ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লন্ডন সফরে বৃহস্পতিবার তাকে এই সম্মানে ভূষিত করা হয়। লন্ডন সময় সকাল 11:30টায় বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এবার একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। এরপর অধ্যাপক ইউনুস কিং চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। কিং চার্লসের সাথে ওনার সম্পর্কটা অনেক পুরনো। কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি। এই মিটিংগুলোর বড় একটা ফোকাস হচ্ছে যে অ্যাসেট রিকভারি,
আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় 16 বছরের আমলে $234 বিলিয়ন সাইফন অফ হয়ে গেছে, মানে বাইরে চলে গেছে। এটা অনেক দেশে গিয়েছে। তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকেতে এসছে। তো ইউকের যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে যত ভালো রকমের কোঅপারেশন করছেন। আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে। আজ লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় পুনর্নির্ধারণ, সংস্কার সহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য। পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে, কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সব কিছুই আলাপ করবেন। 1-to-1 মিটিং হবে। এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরও অন্যান্য কেউ থাকবে, সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, একথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, এ সময় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিএনপিকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হতে পারে। নির্বাচন অনুষ্ঠানটা কখনো সংস্কার এবং বিচারের সাথে সংশ্লিষ্ট নয়, শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলো করলেই হবে। এই বৈঠক থেকে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার দিক থেকে নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় তিনি হয়তো অফার করবেন সংস্কার, বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ভারত। 242 আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই একটি হোস্টেলের উপর বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়োজানটিতে 169 ভারতীয় ছাড়াও ছিল 61 বিদেশি নাগরিক। একজন ছাড়া তাদের আর কেউই বেঁচে নেই। প্রাণ গেছে মাটিতে থাকা আরও বেশ কয়েকজনের। দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 290 জনে। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই যান্ত্রিক ত্রুটির বিষয়ে সতর্ক করতে এয়ার ইন্ডিয়ার 171 ফ্লাইট থেকে জরুরি সতর্কবার্তা পাঠানো হয় কন্ট্রোল টাওয়ারে। এর পরপরই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে আছড়ে পড়ে বিমানটি, বিস্ফোরিত হয় সাথে সাথেই। 242 আরোহী সহ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে 1:39 মিনিট উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। এর মধ্যে 10 জন কেবিন ক্রু, 2 জন পাইলট। যাত্রীদের মধ্যে 169 জনই ভারতীয়। বাকিদের মধ্যে 53 জন ব্রিটেনের, 7 জন পর্তুগালের ও 1 জন কানাডা নাগরিক। বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আহমেদাবাদের মেঘানীনগরের একটি আবাসিক এলাকার প্রায় 800 ফুট ওপর থেকে মেডিকেল শিক্ষার্থীদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয় বোয়িং 787 ড্রিমলাইনারটি। কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে বিমানটির আরোহীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, যাদের বড় অংশই হোস্টেলটির শিক্ষার্থী। বিধ্বস্ত হওয়ার পরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। সামরিক বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সহ শুরু হয় যৌথ উদ্ধার অভিযান। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেছি। কি কারণে এমনটি হলো বা আরোহীদের পরিচয় সম্পর্কে এখনই বলার সময় হয়নি। একে একে মরদেহ উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। প্রিয়জনদের খোঁজে সেখানে ভিড় করেন বিমানে থাকা যাত্রীদের স্বজনেরা। তাদের আর্তচিৎকারে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতি। আমার বোন এবং তার স্বামীর খোঁজে এখানে এসেছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো তথ্যই দিচ্ছে না। বারবার আমাদের সরিয়ে দিচ্ছে এখান থেকে। আমার বোনের লন্ডন যাওয়ার কথা, তার ফ্লাইট ছিল 1:10 মিনিটে। এখন শুনতে পাচ্ছি বিমানটি বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পেছনের কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এখনও নির্ণয় করা যায়নি বিমানটির আছড়ে পড়ার সঠিক কারণ। তবে বিমানের যন্ত্রাংশের যথাযথ পরীক্ষা করতে কর্তৃপক্ষের ব্যর্থতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। বিমানটির বিশাল ডেটাবেজ ঘেঁটে সঠিক কারণ বের করতে লাগতে পারে আরও বেশ কিছু সময়।
অন্য ৮-১০টি দিনের মতোই সকালটা শুরু হয়েছিল আহমেদাবাদের মেঘানী নগরবাসীর, কিন্তু হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে শহর। আবাসিক এলাকায় মেডিকেল শিক্ষার্থীদের হোস্টেলের ওপর আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার অত্যাধুনিক বোয়িং 787 ড্রিমলাইনার। ২৪২ আরোহী ও ক্রুসহ যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করা এ উড়োজাহাজের আকস্মিক বিচ্যুতিতে স্তব্ধ পুরো বিশ্ব। এর আগে ছোটখাটো ঘটনা ঘটলেও বোয়িংয়ের ইতিহাসে এত বড় দুর্ঘটনা এই প্রথম। এখনও সঠিকভাবে জানা যায়নি ভয়াবহ এ দুর্ঘটনার কারণ। জল্পনা কল্পনা তো রয়েছেই, বিমান বিধ্বস্তের সঠিক কারণ নির্ণয়ে জোর পর্যবেক্ষণ চালাচ্ছে বিভিন্ন গবেষক ও বিশ্লেষক। এরই মাঝে সিভিল এভিয়েশন পরামর্শদাতা প্রতিষ্ঠান এভিয়েশন কনসালটেন্সির নির্বাহী প্রধান জন এম কক্স প্রকাশ করেছেন চাঞ্চল্যকর কিছু তথ্য। উড়োজাহাজটিকে আকাশে ওঠার কিছু সময় পরে নিচের দিকে নামতে দেখা যায়। ভেসে বেড়ানোর জন্য বিমানটির যতটুকু উপরে ওঠার প্রয়োজন ছিল এটি ততটা উপরে উঠতে পারেনি। কিছুটা পর্যবেক্ষণ করে মনে হচ্ছে ট্রেলিং এজ ফ্ল্যাপগুলো সঠিক জায়গায় ছিল না, প্রয়োজনের চেয়ে বেশি প্রসারিত ছিল। পাখাগুলোকে অল্প গতিতে ভাসার জন্য উপরে ধাক্কা দিত এই ফ্ল্যাপগুলো, যা অতিরিক্ত দূরত্বের কারণে ঠিকমতো তা করতে ব্যর্থ হয়েছে। বিধ্বস্ত এয়ারক্রাফটের ছবি থেকে উদ্ধার করা যায়নি দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ। ধারণা করা হচ্ছে উড্ডয়নের আগে উড়োজাহাজটির সব যন্ত্রাংশের কার্যকারিতা ঠিকমতো পরীক্ষা করেনি কর্তৃপক্ষ। এয়ারক্রাফটটি কি উড্ডয়নের জন্য সঠিকভাবে কনফিগার করা ছিল? এটার একটি সিস্টেম ছিল যা বিমান চালককে সতর্কবার্তা দেয়, যার মাধ্যমে প্রকৃত ঘটনা জানা সম্ভব। তবে ড্রিমলাইনারের ডাটা পর্যবেক্ষণ ছাড়া চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। এটি 787 এর প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক হলেও বোয়িং 787 একটি অনিরাপদ উড়োজাহাজ, এমন সরাসরি সিদ্ধান্তে আসা যাবে না এখনই। ভয়াবহ এ দুর্ঘটনার পর চলছে উদ্ধার কাজ। ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স বা বিস্তৃত ফ্লাইট ডাটা থেকে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে লাগতে পারে আরও বেশ কিছু সময়, জানিয়েছেন বিশ্লেষক। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গেল এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী 40টিরও বেশি এয়ারলাইন্সে পরিষেবা দিয়ে আসছে বোয়িং 787 ড্রিমলাইনার। অত্যাধুনিক প্রযুক্তির এই বিমানটি অধিক যাত্রী বহনে সক্ষম, পাশাপাশি অন্যান্য মডেলের তুলনায় এর জ্বালানি খরচ কম হওয়ায় এটি জনপ্রিয় বিশ্বের বহু বিমান সংস্থার কাছে। নেই তেমন কোনো দুর্ঘটনার রেকর্ডও। তবে সম্প্রতি ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় জনপ্রিয় এই বিমান বোয়িং ড্রিমলাইনার নিয়ে চলছে সমালোচনার ঝড়। আবারও আলোচনায় জনপ্রিয় মার্কিন বিমান সংস্থা বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনস নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ 787 ড্রিমলাইনার। 2011 সালের অক্টোবর মাসে জাপানের বৃহত্তম বিমান সংস্থা অল নিপন এয়ারওয়েজের সহায়তায় প্রথমবার বাণিজ্যিকভাবে আকাশে উড়ে বোয়িং ড্রিমলাইনার। এক একটি ড্রিমলাইনারের মূল্য হয় $270 মিলিয়ন থেকে শুরু করে $400 মিলিয়ন পর্যন্ত। গেল 14 বছর ধরে বিশ্বব্যাপী 40টিরও বেশি এয়ারলাইন্সে সরবরাহিত ও ব্যবহৃত হচ্ছে রেকর্ড 1000-এরও বেশি বোয়িং ড্রিমলাইনার। ভারত, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইথিওপিয়া, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বহু দেশে এরই মাঝে 100 কোটিরও বেশি যাত্রী নিয়ে উড্ডয়ন ও পরিবহন করেছে বিমানটি। বোয়িং 787 ড্রিমলাইনার উঠতে পারে 13,530 কিলোমিটার পর্যন্ত। যাত্রী পরিবহনে অন্যান্য মডেলের চেয়ে দ্রুতগতিতে উঠতে সক্ষম ড্রিমলাইনার। ফলে বিমানটি চালাতে খরচ হয় সাধারণ যে কোনো বিমানের চেয়ে 25% কম জ্বালানি। বেস্ট সেলিং প্যাসেঞ্জার ওয়াইড বডি অফ অল টাইম খেতাব পাওয়া বিমানটির ছোটখাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নেই তেমন কোনো নেতিবাচক ইতিহাস। ইমার্জেন্সি ট্রান্সমিটারের শর্ট সার্কিটের কারণে 2013 সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আগুন লেগে যায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীহীন বোয়িং 787-এ। একই বছর বিমানের লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় টোকিও ও বস্টনের দুটি বিমান সেবা। সবশেষ গেল বছর মাঝ আকাশ থেকে হঠাৎ নিচের দিকে নেমে আসে সিডনি থেকে ওকল্যান্ডগামী লাটাম এয়ারলাইন্সের একটি বিমান, যাতে গুরুতর আহত হয় অন্তত 50 যাত্রী। তবে ভারতের আহমেদাবাদে 242 আরোহী সহ বোয়িং 787 বিমানটি বিধ্বস্তের ঘটনা উড়োজাহাজ সংস্থাটির ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী এখন পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও ফ্লাইট সংক্রান্ত জটিলতায় পড়েছে বোয়িং নির্মিত প্রায় 6000 বিমান, যাতে প্রাণ হারিয়েছে 10,000-এরও বেশি মানুষ। ভারতের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক সমালোচনার রোষানলে সংস্থাটি। ধসে গেছে সংস্থাটির শেয়ার দর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
পটুয়াখালীতে নিজ উপজেলায় কয়েক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার অভিযোগ, পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রাখে এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। যদিও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তাদের ওপরই প্রথমে হামলা চালায় গণ অধিকার পরিষদের কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীও। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিভিন্ন কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়ায় পটুয়াখালীর গলাচিপায়। বৃহস্পতিবার রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে অবরুদ্ধ করে রাখা হয় নূরসহ তার দলের নেতাকর্মীদের। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে গলাচিপা শহরে গণ অধিকার পরিষদ পরিচিতি সভার আয়োজন করে। এ নিয়ে পাল্টাপাল্টি শোডাউন দেয় গণ অধিকার পরিষদ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে বাড়িতে যাওয়ার পথে নূরের ছোট ভাই সহ কয়েকজন নেতাকর্মীর উপর হামলার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপর চর বিশ্বাস ইউনিয়ন বিএনপি অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে, ছড়ায় উত্তেজনা। পাতাবুনিয়ায় দলের প্রয়াত এক নেতার স্মরণসভা শেষে গলাচিপা শহরে ফেরার পথে রাত 10টার দিকে বটতলা বাজার এলাকায় অবরুদ্ধ করা হয় নূরসহ তার কর্মী সমর্থকদের। ভাঙচুর করা হয় মোটরসাইকেল। এজন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী ৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের অনুসারীদের দায়ী করেন নূর। হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে, রামদা হাতে, হকিস্টিক হাতে, ইট, আপনার গুলতি, এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে। তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, এই কাজগুলো করছেন। পুলিশের পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। রাস্তা থেকে সরানো হয় ফেলে রাখা গাছের গুঁড়ি। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় অসন্তোষ জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন, তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাব, গন্তব্য যাব। আমরা এখানে অবরুদ্ধ না, আমাদের এটা বাড়ি, রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি, রাস্তা থেকে সরাইছি। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তাদের ওপরই প্রথমে হামলা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এছাড়া নূরের সাম্প্রতিক কিছু বক্তব্যের কারণে স্থানীয়রাও ক্ষিপ্ত হয়ে ওঠে বলেও দাবি তাদের। এদিকে নূরকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন হাসান মামুন। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ঢাকায় ফিরছেন অনেকে। ভোররাত থেকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো। পরিবারের সদস্যদের নিয়ে কর্মস্থলে ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষেরা। ঈদযাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে দারুণ সময় কাটানোর কথা জানান অনেকে। তারা বলেন, ছুটির এই সময়টা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাচ্ছে। এদিকে সদরঘাটে নেমে বাসায় ফিরতে গিয়ে বিপাকে পড়েন অনেকে। সিএনজি, অটোরিকশা সহ গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া দাবির অভিযোগ করেন তারা বলেন, দ্বিগুণেরও বেশি ভাড়া দাবি করছেন চালকরা। ফলে স্বজনদের নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। আসার সময় তেমন একটা দিনে মোটামুটি ফ্রি আছে। হ্যাঁ, অনেক আনন্দ করছি, সবার সাথে, পরিবারের সাথে অনেক আনন্দ হয়েছে। সুন্দর হলে কাটাইছি, আর লঞ্চে কোনো ঝামেলা ছিল না। আমার বাড়ি ভোলাতে, ঈদের ছুটি পাই নাই, এখন মা বাবার লাগে দেখা করতে যাব। উত্তরে যাব, একজনে চাইলো 2200 টাকা আর একজনে চাচ্ছে 1200 টাকা। 1200 টাকা যাচ্ছে মিরপুর 2 নম্বর। এটা কোনো ভাড়া হচ্ছে? সিএনজি ভাড়া 600 টাকা নিলে তা তো বেশি হয়ে যাচ্ছে। রাত্রে 3টা বাজে ঘুমে থেকে উঠছি, তারপরে আইনা গাড়ির পার্কিং করছি। প্রায় 1 মাস ধরে স্থবির ঢাকা দক্ষিণ সিটি মশক নিধন কার্যক্রম। এই সুযোগে ঘরে বাইরে প্রতিটি জায়গায় প্রজননের নিরাপদ আবাস গড়ে তুলেছে এডিস মশা। উত্তর সিটিতে নিয়ম করে ওষুধ ছিটালেও উপদ্রব কমেনি মশার। বিশেষজ্ঞরা বলছেন, এবার মশার বংশবৃদ্ধির হার মারাত্মক। বড় ধরনের সংক্রমণের ইঙ্গিত তাদের। সহকর্মী আরফুর রহমান সবুজ জানাচ্ছেন, বিস্তারিত ছবি তুলেছেন পার্থ রায়। ঈদের আগের টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর ভবন কিংবা আশেপাশের আঙ্গিনাগুলো কিভাবে এডিস মশার আবাসস্থলে পরিণত হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর এই কার্যালয়। অথচ এই কার্যালয় থেকেই পরিচালিত হয় এই অঞ্চলের মশক নিধন কার্যক্রম।
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জমে থাকা বৃষ্টির পানি, প্লাস্টিক, টায়ার, এমনকি যে মশা নিধনের জন্য এসব ড্রামে সংরক্ষণ করা হয়েছে ম্যালাথিয়ান ওষুধ, সেসব ড্রামেও জমে আছে বৃষ্টির পানি। আর এসব বৃষ্টির পানিতেই বড় হচ্ছে এডিস মশার লার্ভা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানালেন মশা নিধনে রাখা এসব ওষুধের ড্রামের পাহারায় থাকা এই আনসার সদস্য। দক্ষিণের মেয়র ইস্যুতে গেল প্রায় 1 মাস ধরে চলা আন্দোলনের জেরে বন্ধ এ এলাকার ওষুধ ছিটানো। সপ্তাহে সম্ভবত 2 থেকে 3 দিন তারা মাল দিত, তেল দিত, এই তেল দিয়ে তারা ওই ওয়ার্ডে ওয়ার্ডে স্প্রে করত। আর ইস্টাকে ঝামেলার পর থেকে বন্ধ আছে, একেবারে কেউ আসেই না। শুধু এই আঞ্চলিক কার্যালয়েই নয়, এই স্থবিরতা পুরো দক্ষিণ সিটি জুড়েই। যেহেতু কিছুদিন কাজ কম হয়েছে বিশেষ প্রতিকূলতার জন্য বা নগরপণ বন্ধ থাকার জন্য, সেহেতু আমরা কাজটাকে ডাবল করে এই শনিবার থেকে আমরা যে ফগিং কার্যক্রমটা করতাম তার চেয়ে ডাবল করে ফগিং কার্যক্রম করব। মশা নিধনের এই কাজ উত্তর সিটিতে চলছে সকাল বিকাল বেশ জোরে সোরেই। তবে এর ফল মিলেছে কতটুকু? এখন কামড়াচ্ছে আপনাকে তো কামড়া নেই, আমারও কামড়া নেই। তো আমি রাত্রে কতক্ষণ পরে সন্ধ্যা হইব না বইলাম কামড়ার দিলে যে তো কাম হয়েছে না হয় নাই। বড় বড় মশা কামড় দিলে মনে করেন জ্বর উঠতে যায়, এরকম মশা। ধোঁয়া দিলে পুরিয়া মশা আরো বেশি কামড়ায়, মশা শক্তি মারে আরো। মে মাসের মাঝামাঝি এবং শেষ দিক মিলিয়ে কয়েক দফায় টানা বৃষ্টি, এর মধ্যেই টানা 10 দিনের ঈদের ছুটি। সেই বৃষ্টির পানি এখনো জমে আছে সড়ক, বাসাবাড়ি, ভবনের ছাদ কিংবা বেসমেন্টে। বিশেষজ্ঞদের শঙ্কা, এ সময়ে এডিস মশার প্রজনন বাড়বে মারাত্মকভাবে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাতকে বেস করে কম্পিউটার ফরকাস্টিং যে একটি মডেল তৈরি করি, সেখানে আমরা নিশ্চিত দেখছি যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। এ নিয়ে বাড়তি নজরদারি আছে বলছে উত্তর সিটি কর্পোরেশন। ভেক্টর ম্যানেজমেন্টের জন্য সারা ওয়ার্ল্ডে স্বীকৃত যত ধরনের পদ্ধতি আছে, যত মেকানিজম আছে, সবই করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গুর পিক টাইম শুরু হওয়ার আগেই বুধবার পর্যন্ত গেল 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5303 জন, মারা গেছেন 23 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বরিশাল বিভাগে হঠাৎ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে বরগুনা জেলার সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরের অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। স্বাস্থ্য বিভাগ বলছে সংক্রমণ ঠেকাতে এডিস মশার বংশবিস্তার রোধ এবং সচেতনতার বিকল্প নেই। বিস্তারিত জানবো কাউসার হোসেনের প্রতিবেদনে। ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস সহ বিভিন্ন প্রজাতির মশা, যার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালের মানুষ। প্রচুর পরিমাণে মশা, রাত্রে ঘরে ঠিক মতন বওয়া যায় না, দিনে তো আসি। ডেঙ্গু নিয়ে যে আমরা কি আতঙ্কে আছি ছোট ছোট বাচ্চা নিয়ে, সেটা বলার মতো না। সাধারণত বর্ষা মৌসুমে বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে এবছর একটু আগেভাগেই এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। বুধবার একদিনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে 30 জন রোগী। বরিশাল জেলায় এ পর্যন্ত 5 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। হয়তো কোনো সিজনালি জ্বরটা পরে আমি আমাদের গলাচিপাতে যাই, ওইখানে গিয়ে আমি টেস্ট করি। টেস্ট করার পরে আমি ডেঙ্গু পজিটিভ আসি। এ হলো আমার ছোট ভাই, তো ও হঠাৎ করে জ্বর হয়েছে, তো পরবর্তীতে আমরা এইখানে নিয়ে আসছি। টিকা তো একটা ভেরিয়েন্টের উপর হয়, তো যখনই একটা ভেরিয়েন্টের উপর করে দেখা যায় সে আবার তার জাত চেঞ্জ করে, তার প্রকৃতি চেঞ্জ করে, নেচার চেঞ্জ করে, যার কারণে আসলে 100% মানে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন টিকা আবিষ্কার করতে পারছে না। বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরগুনা জেলায়। হাসপাতালে জায়গার সংকুলান হচ্ছে না, পাঠানো হচ্ছে বরিশাল ও ঢাকায়। বুধবার পর্যন্ত এ জেলায় আক্রান্তের সংখ্যা 1500 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। আমার পরিবারে আমরা 4 জন সদস্য এবং 4 জন সদস্যরই আমরা ডেঙ্গু আক্রান্ত। শ্বশুর এবং শ্যালক এরা 2 জনই ডেঙ্গুতে আক্রান্ত। জুন মাসের এই পরিস্থিতিতে এসে এতখানি ডেঙ্গু রোগী কখনো এর আগে আমাদের মোকাবেলা করতে হয়নি।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে দেশে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর 1/3 বরগুনা জেলায়। এর কারণ হিসেবে নানা সমস্যার কথা বলছেন স্থানীয়রা। কাছে একটা খাল আছে, এই খালে পর্যাপ্ত পরিমাণে ময়লা ফালানো হয়, এই জন্য এখানে অনেক প্রচুর পরিমাণে মশা। যেহেতু হাইলি পপুলেটেড এরিয়া, সেহেতু এটা খুব র্যাপিডলি আমার মনে হচ্ছে সংক্রামিত হচ্ছে। তো এইটাই এটা কারণ বলে আমি মনে করি। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 2486 জন, মৃত্যু হয়েছে 7 জনের। দক্ষিণাঞ্চলে দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হাসপাতালে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশা প্রতিরোধে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে মহামারী আকার ধারণ করতে পারে ডেঙ্গু। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। পালাক্রমে ধর্ষণের শিকার এক শিশুর গর্ভে জন্ম নেয় এক পুত্র সন্তান। জন্মের কয়েক ঘন্টা পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই নবজাতকও। স্পর্শকাতর ও করুণ এই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। পরিবারের অভিযোগ, ভিকটিম গরিব পরিবারের ও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিষয়টিকে অবহেলা করছে পুলিশ। সেই সুযোগে মীমাংসার জন্য চাপ দিচ্ছে অভিযুক্তরাও। তবে আসামিদের ধরতে নিয়মিত অভিযানের দাবি পুলিশের। নতুন প্রাণ সঞ্চারের কয়েক ঘন্টার মধ্যেই নিভে গেল জীবন প্রদীপ। পালাক্রমে ধর্ষণের শিকার মাত্র 12 বছর বয়সী শিশুর কোলজুড়ে এসেছিল সেই নবজাতক। কাজের সুবাদে ভিকটিমের বাবা মা দুজনই থাকেন ঢাকায়। ঠাকুরগাঁও সদরে এক নিভৃত পল্লীতে দাদির কাছে মানুষ শিশুটি। দাদিও কৃষিকাজের জন্য দিনভর থাকতে হয় বাইরে। ভিকটিম ও তার পরিবারের অভিযোগ, সেই সুযোগেই গত বছরের কোনো এক সময় প্রথমে প্রতিবেশী শাহিনুর রহমান বিশু ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে পালাক্রমে নির্যাতন চালায় আরও 2 প্রতিবেশী, আমসার ও আনসারুল। কয়েক মাস পর শারীরিক পরিবর্তন দেখে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে জানা যায় শিশুটি অন্তঃসত্ত্বা। নাম গেলা কহিন, একজনকার নাম হচ্ছে শাহিনুর, বিশু করে ডাকার নাম হচ্ছে শাহিনুর, আর একজনকার নাম হচ্ছে আমসারুল, একজনকার নাম হচ্ছে আমসার। বুড়া বুড়া মানুষ গেলে এই যে ছোট ছোট বাচ্চাটাকে নির্যাতন করছে, এটা কি সহ্য করার মানে না? মানে নেওয়ার কথা এটা। আমরা কিচ্ছু চাই না, শুধু খালি আমরা ফাঁসি চাই। নিজের শিশু, আবার ওর পেটে আবার আরেকটা বাচ্চা। তো এখানে আসে নরমালে বাচ্চা হয়েছে, তারপরে মিনিমাম 1 ঘন্টা পরে বাচ্চাটা মারা গেছে, শিশুটা মারা গেছে। হ্যাঁ, মা আছে, মা জীবিত আছে, মা ভালো আছে। এ ঘটনায় গত 27 মে ধর্ষণ মামলা করা হয়। অভিযুক্ত আমসার ও আনসারুলকে গ্রেফতার করা হলেও জামিন দেন আদালত। ঘটনার পর থেকেই পলাতক মূল আসামি বিশু। পরিবারের দাবি, এখন মীমাংসার জন্য চাপ দিচ্ছে আসামিরা। কিভাবে ধর্ষণের আসামি জামিন হয়ে যায়? 1 নম্বর আসামিকে তো ধরা হইলই না, এবং 2 জন আসামিকে ধরা হয়েছে, এই 2 জন আসামিও জামিন হয়ে গেছে। মীমাংসার ইয়া করছিল একটা, আপোষের জন্য বসে কিছু হয় যেন আপোষ হয়ে যায়, বাড়াবাড়ি যেন না হয়। বাড়াবাড়ি হইতেছে, এই জন্য একবার মারার হুমকি দিচ্ছে খালি। পুলিশ জানায় নবজাতকের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। ডিএনএ টেস্টের জন্য সংগ্রহ করা হয়েছে নমুনা। মামলার প্রধান আসামিকে ধরতে চলছে অভিযান। ছোট বাচ্চাটা পোস্টম্যান বাইকটা দিয়ে ডিএনএ টেস্টে সবকিছু আগে সব করে আসছে। আসামি নিজেও চেষ্টা করতেছি আমরা, আর ইতিমধ্যে র্যাবের সাহায্য নিচ্ছি। চলতি বছরে সদর উপজেলায় অন্তত 2টি শিশু ধর্ষণের মামলা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদের ছুটিতে রাজধানীর খোলা জায়গা আর দর্শনীয় স্থানে ভিড় করছে নগরবাসী। তবে উত্তরে দিয়াবাড়ি ও পূর্বাচল 300 ফিট দর্শনার্থীদের পছন্দের শীর্ষে। দিয়াবাড়ির কায়াকিং আকৃষ্ট করেছে বেড়াতে আসা শিশু বুড়োদের। মিরপুর থেকে উত্তরা দিয়াবাড়িতে পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে ঘুরতে এসেছেন সেলিম সারোয়ার। প্রথমবারের মতো কায়াকিং এর স্বাদ নিতে হাজির এই ঢাকাবাসী। কায়াকিং সম্পর্কে শুনছি, শুধু কখনো করি নাই। এটাও একটা আগ্রহ ছিল যে কায়াকিংটা করব এখানে। তার মতো আরও অনেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছেন এই দিয়াবাড়িতে। তারা বলছেন রাজধানীর বেশিরভাগ বিনোদন কেন্দ্রে অতিরিক্ত ভিড় থাকায় এই খোলা প্রাঙ্গণে আসা। আমার পার্সোনালি একটু পিসফুল জায়গা পছন্দ, খোলামেলা, লাইক ফেক জিনিসপত্র আমার পছন্দ। এখানে অনেক গাছপালা আছে এবং নিঃশ্বাস নেওয়া যাচ্ছে এবং ঠান্ডা বাতাস আসছে, অনেক ভালো পিসফুল। আমরা বোর্ডে ওঠার পর আমরা আশেপাশে যে প্রকৃতির দৃশ্যটা ওইটা দেখতে পাই, খুব ভালো লাগতেছে, কারণ কি জায়গাটা খুব খোলামেলা, ঠান্ডা বাতাস আছে, প্রকৃতিটা খুব সুন্দর। ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে নগরবাসী।
রাজধানীর বুকে কিছুটা স্বস্তি খুঁজে পেতেই অনেকেই বেছে নিয়েছে এই উত্তরার দিয়াবাড়িকে। তারা বলছেন ইট পাথরের শহরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতেই তাদের এখানে আসা। তীব্র গরমে দিনে যারা বের হননি, সূর্যাস্তের পর দল বেঁধে ঘুরে বেড়ান রাজধানীর ৩০০ ফিটে। নদীর পাড়ে শিশুদের বিনোদন ব্যবস্থা সহ গ্রামীণ খাবারের স্বাদ সবকিছু মিলছে এক স্পটে। এখানে মেলার মতো একটা জায়গা আছে, সো এখানে বিনোদনের জন্য পিচ্চিদের সাথে, কাজিনদের সাথে বাচ্চারা আসতে চায়, কারণ একসঙ্গে অনেক কিছু আছে এখানে। বাচ্চাদের জন্য শিশু পার্ক, তারপরে মেলা, শৈশবে আমরা অনেকটা ফিরে যাই এখানে আসলে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 3 কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে থামছে না পর্যটকদের মৃত্যু। একাধিক স্থানে গুপ্ত খাল ও ভাঙন সৃষ্টি হওয়া এবং সমুদ্র স্নানের সময় চরম অসতর্কতা। বিশেষ করে গত 6 দিনে 4 জনের মৃত্যুর পর বেড়েছে আতঙ্ক। দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে জনবল ও সরঞ্জামও অপ্রতুল। দিনভর কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্ব পালন শেষে ফেরার সময়ে কয়েকজন পর্যটককে স্রোতের টানে ভেসে যেতে দেখে আবার রেস্কিউ বোট নিয়ে ছুটে গেলেন সিসেফ লাইফ গার্ড কর্মীরা। এই চিত্র প্রায় প্রতিদিনের। ঝুঁকিপূর্ণ ক্যানেল রয়েছে, ক্যানেলটি অনেক গভীর। এখানে বাচ্চা, মহিলা এবং যারা সাঁতার জানে না তারা কিন্তু চলে যাচ্ছে বারবার ক্যানেলের দিকে। আমরা তাদেরকে দেখভাল করতেছি। কলাতলী, লাবণী, সুগন্ধা এই 3টি পয়েন্টে প্রতিদিন দায়িত্বে থাকেন 27 জন লাইফ গার্ড কর্মী। এরপরও পর্যটকদের অসাবধানতায় ঘটছে প্রাণহানি। বেশিরভাগ দুর্ঘটনার স্থান সৈকতের 3টি পয়েন্টে সৃষ্ট একাধিক গুপ্ত খালে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো মূলত আমাদের লাইফ গার্ড জোনের বাইরেই ঘটে। ক্যানেলটা হচ্ছে যখন জোয়ার শুরু হয় তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। লাবণী থেকে কলাতলী পর্যন্ত অন্তত 4 থেকে 5টি বিপজ্জনক ক্যানেল সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে 4 জনের মৃত্যুর পর পর্যটকরাও আতঙ্কে। তাদের মতে গুপ্তখাল তথা বিপজ্জনক স্থানগুলো সম্পর্কে আরও বেশি সতর্ক করা প্রয়োজন। আমরা হয়তো জানি না, বা তাদের যে ইনস্ট্রাকশন যেটা থাকে সেটাকেও আমরা মেনটেন করি না। কোন দিকটা রিস্কি আছে এই জিনিসগুলো যদি আমাদেরকে জানানো হয়, ডেফিনেটলি এটা থেকে বেনিফিট পাওয়াটা। এখানে যে গার্ডরা আছে এনাদেরকে অ্যালার্ট হতে হবে। পর্যটন খাত থেকে বিপুল রাজস্ব আহরণের পরও লাখো পর্যটকের ভিড়ে 27 জন লাইফ গার্ড কর্মীর সম্বল মাত্র 3টি রেস্কিউ বোট। সমুদ্রে গোসল করতে গিয়ে, স্নান করতে গিয়ে মৃত্যুবরণ করছে। কোথায় স্নান করবে এটা একটা শেল্টারের আওতায় আনা দরকার। লাইফগার্ড যারা আছে তাদেরকে আমরা ফুল ফ্লেজড অ্যাক্টিভ রেখেছি। তারা বিভিন্ন পয়েন্টে যার যেখানে দায়িত্ব আছে সে প্রত্যেকটি জায়গায় পর্যটকদের সচেতন করা। কক্সবাজার সৈকতে গেল 1 বছরের মৃত্যু হয়েছে 8 জনের, আর উদ্ধার হয়েছে 80 জন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। বাংলার মাঠে ঘাটে, মেলায় কিংবা পারিবারিক আড্ডায় চর্চায় আছে লোকগানের সুর। ঘেটুগান, পালাগান, ভাসান গান সহ দেশে ছড়িয়ে থাকা নানান লোকগান শুধু সুরের খোরাক নয়, এগুলো আমাদের সমাজ সংস্কৃতির জীবন্ত দলিল। সম্প্রতি প্রচলিত ধারার বাইরে ফিউশন ও নতুন কম্পোজিশনে এই লোকসঙ্গীতগুলো ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। লোক গবেষকরা বলছেন, লোকগানের স্বকীয়তা ও মৌলিকতা রক্ষা করে গানগুলোকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক করে তুলতে হবে, বাড়াতে হবে লোকসংস্কৃতি খাতে পৃষ্ঠপোষকতা। ময়মনসিংহ অঞ্চলে লোকগানের চর্চা আজও উৎসব আনন্দ বা পারিবারিক আড্ডার অংশ হিসেবে টিকে আছে। এই গানগুলো লোকমানুষ থেকে উৎসরিত। অনেক ক্ষেত্রেই এদের নির্দিষ্ট কোনো গীতিকার বা সুরকার নেই। সময়ের প্রবাহে বাউল, সাধক কিংবা কবিরা নিজেদের ভাব অনুযায়ী এসব গানে সংযোজন ও বিয়োজন করেছেন, তৈরি করেছেন নতুন ব্যঞ্জনা। নেত্রকোনার সাত্তার পাগলা অন্যান্য লোকশিল্পীদের মতো লেচুয়ার বাগানে গানটির কিছু নতুন লাইন যুক্ত করে নিজের মতো করে পরিবেশন করতেন। এভাবেই লোকসংস্কৃতি ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে লোকজ সমাজের চাহিদা ও অনুভূতির সঙ্গে খাপ খাইয়ে।
গ্রামের যারা ভূস্বামী ছিল, যাদের বাইরে কিংবা শিক্ষা দীক্ষা কম ছিল, তারা নিজেরাই দল গঠন করত। ছেলেদেরকেই 10, 11, 12, 13 এরকম ধরনের বাচ্চাদেরকে নিয়ে তারা মেয়ে সাজিয়ে তারা লীলা কীর্তন করত। কাউয়া কমলা, মালোমা ঝিলঝি, সর্বত মঙ্গল রাধে, আটকলে সকলে বন্দি সহ বিভিন্ন লোকগান জনপ্রিয়তা পাচ্ছে। সাথে সাথে লোকগানে এসেছে পরিবেশনের আধুনিকায়ন। পরিবর্তন ঘটছে আঞ্চলিক শব্দ ও উচ্চারণেও। তবুও লোক গবেষকরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এই গানগুলি যেহেতু আমাদের ঐতিহ্যের একটা অংশ, সেই ক্ষেত্রে এই গানের মৌলিকতা এবং স্বকীয়তা অবশ্যই বজায় রাখা দরকার। শিকড়ের যত ধরনের ধারা আছে, আলকাপ, গম্ভীরা, পালানাট্য, গেটু গান, এই ধরনের পারফরমেন্স বাড়াতে হবে, পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। গবেষকদের মতে বাঙালি সংস্কৃতির এই বৈচিত্র্যময় উপস্থাপন ধরে রাখতে হবে। যদি এসব লোকজ বাণীর মর্মার্থ নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা যায়, তাহলে লোকসংস্কৃতি আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে। আমাদের বর্তমান প্রজন্মকে যদি আমরা আমাদের সেই 1000 বছরের ঐতিহ্যবাহী পারিবারিক এবং সামাজিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই, তাহলে এই সকল সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সরাসরি তাদেরকে যুক্ত করতে হবে। আমি কেমন আছি পরের ঘরে, তোমার পাশরিয়া কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে। অনেক ক্ষেত্রে লোকগানের কোনো সুনির্দিষ্ট গীতিকার কিংবা সুরকার থাকে না। লোকমানুষের গর্ভ থেকে জন্ম নেয়া এসব গান এখনও বাঁচিয়ে রেখেছে বাংলার নিজস্ব স্বর ও ভাষাকে। তাই গবেষকরা বলছেন, এসব গান নতুন প্রজন্মের উপযোগী করে পৌঁছাতে পারলে আরও সমৃদ্ধ হবে দেশের লোকসংস্কৃতির ভাণ্ডার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নদী ভাঙনের কবলে জামালপুরের দশানী নদী পাড়ের এলাকা। বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি আর ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে আরও বহু স্থাপনা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। জামালপুরের দশানী নদী তীরবর্তী এলাকা। ভাঙনের কবলে কষ্টে গড়া বসতভিটা ও ফসলি জমি শেষ হয়েছে নিমিষেই। দেয়ানগঞ্জ বক্সিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী 5টি গ্রামের 2 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে এমন ভাঙন। এতে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেতু, বসতবাড়ি সহ কয়েক একর ফসলি জমি। কেউ কেউ সরিয়ে নিচ্ছেন ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী। আমার এক কাড়ার সম্পত্তিও নেই, আমার ঘর বাড়ি সব ভাঙি নিয়ে গেল। আমি কই যাই থাক পানি যা খামো, তাও আঙ্গর কোনো খাওয়ার কোনো ই নাই কে। কল 2টা গেছে গা, নদীর তনে যা পানি আনি খামু, তাও আঙ্গর কোনো ক্ষমতা নাই কে। আমরা এলাকাবাসী সব আসিয়া হেল্প করতেছি, মানে টিন দিয়ে ছাপড়া ঘর তুলে দিতেছি, কাজে থাকবে আশ্রয় নিতে আসি। বেশ কিছুদিন যাবৎ নতুন করে ভাঙন শুরু হলেও এখনও কোনো সহায়তা পায়নি ভুক্তভোগীরা। ভাঙন ঠেকাতে নেওয়া হয়নি কোনো পদক্ষেপও। সামনে বাঁধ দিছিল খাবরাপাড়া, বাঁধটা ভেঙে দেওয়ার কারণে আমাদের এত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রহ্মপুত্র নদী খনন করার জন্য আমাদের বাড়ি ঘর সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। বড় বড় জায়গা পদক্ষেপ নিতে আছে, কিন্তু আজকে দেখতেছি 2 বছর থেকে এই নদীটা ভাঙুন, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয় না। আমাদের নদী ভেঙে ঘর বাড়ি রাস্তাঘাট সমস্ত শেষ হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো কাজ কাম করার কোনো উদ্যোগ নেই। এবং কি আমাদের যে এখন যে সামনে আরো বন্যা বেশি হলে আরো ভাঙচুর বেশি হবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। দশানী নদী, যেটা বক্সিগঞ্জ উপজেলায় বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, এর ইতিমধ্যে আমরা 200 মিটার জায়গায় অস্থায়ী জরুরি প্রতিরক্ষা কাজ গ্রহণ করেছি। পাশাপাশি যে সকল ভাঙন কবলিত স্থান রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিপোর্ট করেছি। আমরা প্রয়োজন সাপেক্ষে জরুরি ভিত্তিতে সেগুলোতেও কাজ গ্রহণ করব। গত 30 বছরে এমন ভাঙনের মুখোমুখি হয়নি দশানী নদী পাড়ের মানুষ। সম্প্রতি এই নদীতেই পাল্টাপাল্টি বাদ দিয়েছিল 2 গ্রামের বাসিন্দারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।